হ্যালো বন্ধুরা, এই অগাস্ট মাস আসলে আমার অনেক কিছু মনে পড়ে। এই অগাস্টে 4th অগাস্ট আমি ঢাকা আসি জীবিকার তাগিদে। তখন আমার একটি সরকারি চাকরি হয়েছিল, পুলিশের এসআই। তো সেই চাকরিটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি মনের দুঃখে ঢাকা চলে এসেছিলাম, আর এলাকাতে থাকবো না। পরে সেই কাজে আমাকে সাহায্য করেছিল আমার মামাতো ভাই, যে আমার কাছে আমার সন্তান তুল্য, আমার মামাতো ভাই সুজন। তারপরে এই অগাস্টে আমি এই ফুটফুটে ছেলেটাকে জন্ম দিলাম, প্রথমবার মা হওয়ার আনন্দ উপভোগ করলাম। এই অগাস্ট 2021-এর 31শে অগাস্ট আমি আমার জব ক্যারিয়ার স্যাক্রিফাইস করলাম। মানে যত পাওয়া, যত আনন্দ, যত বিসর্জন সব এই অগাস্ট মাসে। ছেলে জন্মের পর বেশ ভালোই চলছিল। ছেলেকে দেখাশোনার জন্য টাইম টু টাইম বিভিন্ন সময় বিভিন্ন জন আমাকে হেল্প করেছে, হেল্পিং হ্যান্ডও ছিল দুজন। বেশ ভালোই চলছিল। ছেলের যখন 3 বছর হয় তখন থেকেই দেখি ছেলের মধ্যে কিছু চেঞ্জ দেখলাম, যে ছেলে কথা বলে না, আমাকে দেখলে লুকায়ে পড়তো। অফিস থেকে যখন আমি আসতাম আমাকে দেখে লুকায়ে পড়তো। ও তখনই আমাকে দেখে লুকাইতো যখন ও ফিজিক্যালি আঘাত পেত, হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বা কেউ মেরেছে, চড়থাপ্পড় দিয়েছে। এছাড়া আমার ছেলে আমাকে দেখে লুকাইতো না। আবার মাঝে মধ্যে যখন অফিস থেকে আসতাম, যারা ওর দেখাশোনার দায়িত্বে ছিল তারা করতো কি, এসি ছেড়ে ফ্যান ছেড়ে একটা স্যান্ডো গেঞ্জি পরায়ে হিসু করানো কাঁথার উপরে ওকে শোয়ায় রাখতো। মানে ঘুমায়েছে ছেলে, হিসু করে দিয়েছে, চেঞ্জ করবে, সেই সময়টুকু কারো হতো না। এতে আমার ছেলের ঠান্ডা, জ্বর, র্যাশ সব সময় থাকতো এবং ফিজিক্যালি অনেক প্রবলেম হতো। স্বাভাবিকভাবে হাঁটতেও পারতো না। হাঁটবে কীভাবে? ওর সাথে কেউ কথাও বলতো না, কথা বলতে পারতো না, যার জন্য সে কথা বলাও শেখে নাই। ততদিনে কিন্তু আমার ছেলের বয়স 3+ হয়ে গেছে। আর কিছু ফ্যামিলিয়ার প্রবলেম তো ছিলই। মেন্টালি খুব ডিস্টার্ব থাকতাম আমি এবং আমার বর। বাসায় আসতে ভয় পেতাম, ফ্যামিলিয়ার এত বেশি জটিলতা চলছিল তখন। তো কোনো দিক বিদিক পেতাম না, প্রতিদিন বাসা থেকে বের হতাম। আজকে রিজাইন দিবই, কিন্তু অফিসে গিয়ে না আর রিজাইন দিতে পারতাম না। এটার কারণ ছিল আমাদের এমডি স্যার এবং ডিএমডি স্যার অত্যন্ত ভালো মানুষ। বিশেষ করে আমার HR রিলেটেড যে কোর্সগুলো সব ডিএমডি স্যার আমাকে করিয়েছেন, সম্পূর্ণ হচ্ছে অফিসের খরচে, এবং অনেক হাইলি ট্রেনিং করিয়েছেন, যেটার কস্ট 10,000 15,000। সেগুলোও কিন্তু ডিএমডি স্যার ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন, আমি করেছি। তো আমি কোনোভাবেই আসলে চাইনি যে কোনো কারণে স্যারেরা কষ্ট পান এমন কোনো কাজ করতে। তো আমার মেন্টাল ডিস্টারবেন্সের সময় আমার সাবঅর্ডিনেট 5টা ছেলে ছিল। HR, কমপ্লায়েন্স এবং IT অফিসাররা আমাকে দারুণভাবে মানসিক সান্ত্বনা দিত বা মানসিকভাবে সাপোর্ট করতো। আমার 2জন সিনিয়র ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার, তারাও অনেক ভালো ছিলেন। এই সাপোর্ট করতেন দেখেই কিন্তু আমি জবটা কন্টিনিউ করতে পেরেছি একটানা 8 বছর লাস্ট কোম্পানিতে। তো একদিন কথায় ফ্যাক্টরি ম্যানেজার কাউসার আহমেদ স্যারের সাথে আমার বাকবিতণ্ড হয়, এবং সেই বাকবিতণ্ডের জের ধরেই কিন্তু আমি রিজাইন দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমি সুযোগ পেয়েছি রিজাইন দিতে হবে, কিন্তু আমার মেইন ইস্যু ছিল যে আমার বাচ্চাকে রাখার কেউ ছিল না, তার টেক কেয়ারের কেউ ছিল না। আমার ছেলেটা বুঝি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটার বুঝি আমি শৈশবকালটা মানে ছোটোবেলাটা নষ্ট করছি। তো রিজাইন দেওয়ার পরে 2 মাস সময় নিয়ে রেজিগনেশন দিলাম। এর মধ্যে কাউসার স্যার ভেবেছিলেন আমার হয়তো রাগ পড়ে গেলে আমি আমার রিজাইনটা তুলে নেব, কিন্তু না, আমি তো ডিটারমাইন, কারণ আমি ভেবে চিন্তে বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমি আমার বর ডিসকাস করেছিলাম যে আমি যদি জব ছাড়ি তুমি কি ফ্যামিলি চালাইতে পারবা? ঢাকা শহরে আসলে একার ইনকামে ফ্যামিলি চালানো কিন্তু অনেক কষ্ট। আমরা 2জন মিলে তখন আমাদের মান্থলি খরচ হতো অনেক টাকা। এতগুলো মানুষের খাওয়া দাওয়া, 5 জন মানুষ থাকতো, একটা বাচ্চা রাখার জন্য 4-5 জন মানুষ কন্টিনিউ আমার বাসায় থাকতেন। তো অবশ্যই পারবে, সে কনফার্ম করলো। তারপর ঠিক আছে, সিদ্ধান্ত নিলাম। এর মধ্যে কাউসার স্যার দেখে যে আমি তো কিছুতেই রিজাইন তুলতেছি না। আমার ডিএমডি স্যার আমাকে ফোন দেয়, কখন কী হয়েছে? আমি বলছি স্যার আমার বাচ্চা রাখার কেউ নাই। এবং আমি এমডি স্যারকে নিজে ফোন দিয়েছি, স্যার আমি রিজাইন দিয়েছি, প্লিজ কিছু মনে করবেন না, আমার বেবিটাকে না রাখার কেউ নাই। যদি কখনও মনে করি আমি জব কন্টিনিউ করব বা জব করব, অবশ্যই আপনাকে নক দিয়ে আমি জব করব। এমডি স্যার শুধু বললেন ঠিক আছে, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো ভেবে চিন্তেই নিয়েছো। আমার জায়গায় কমপ্লায়েন্স ম্যানেজার সার্কুলার দেওয়ার আগেই শামিমা ম্যাম আমাকে ফোন করেছিলেন যে কাকুন তুমি কি ডিটারমাইন, আমরা কি সার্কুলার দিব? জি ম্যাম। মানে কত ভালো একটা কোম্পানিতে আমি ছিলাম, চিন্তা করেন। কেউ চায় নাই যে আমি চলে আসি। পরে লাস্টে 30শে অগাস্ট
এর মাঝখানে কাউসার স্যার আমাকে বিভিন্ন সময় বোঝাইতে শুরু করলেন, কাকুন থাক, রিজাইন দিয়েন না, কি হবে। 30শে অগাস্ট উনি আমাকে বললেন যে আপনি ডিএমডি স্যার, এমডি স্যার এবং ইকবাল ভাইকে ফোন দেন, মার্চেন্ডাইজের হেড, তারা আপনার ফোনের অপেক্ষায় আছে, আপনি ফোন দিলে আপনার জায়গায় তারা ম্যানেজার নেবেন। অলরেডি কিন্তু কমপ্লায়েন্স ম্যানেজারের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। আমাকে যখন কাউসার স্যার বুঝাইতে পারে নাই, উনি বারবার আমার বরকে ডেকে নিয়ে নিয়ে বুঝিয়েছেন। কিন্তু ভাই, কার বুঝ কে মানে? আমার কাছে আমি সুযোগ পেয়েছি আমার বাচ্চাটাকে রাখার, আমি আমার বাচ্চাকে কারোর কাছে দিয়ে আর ভরসা পাই না। শুধু এটুকুই বলি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, কোনো হাত দ্বারা যদি আমার বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, কারো হাত দ্বারা যদি আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই হাতের বিচার তুমি করো। আমি সহসা আল্লাহর কাছে কোনো বিচার দেই না, কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে আমি কোনো আপোষ করব না। যে আমার বাচ্চাকে আদর ভালোবাসা দিবে, আমি তার জন্য সব কিছু করতে পারবো। যে আমার বাচ্চাকে একটা টোকা দিবে, আমি তার জন্য কিচ্ছু করব না। তো কাউসার স্যার বোঝালেন, তাতেও কাজ হলো না। এবং লাস্ট 14 দিন, অগাস্টের লাস্ট 14 দিন আজমলের বাসায় আমার বাচ্চাটার আশ্রয় হয়েছিল। কারণ সেই 14 দিন আমার বাচ্চাটাকে রাখার কেউ ছিল না। আজমলের বাসায় সারাদিন আমার বাচ্চাটা থাকতো, আমি অফিস করতাম, সেখানেও একটা কাজের মেয়ে নিয়েছিলাম বাচ্চাটার সাথে শুধু খেলার জন্য। তো ছেলেকে নিয়ে অবশেষে 2021 30শে অগাস্ট রিজাইনটা ফাইনাল হলো। সুন্দরভাবে আমি বিদায় নিয়ে চলে আসলাম। তারপর থেকে শুরু হলো আমার যুদ্ধ। আমি আমার ছেলেকে বলতে থাকলাম যে বাবা, মা তোর সাথে সব সময় আছে। ওনা আমাকে সারাদিন বাসায় দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকতো এবং চিন্তা করতো আসলেই কি মা আছে। আমি বাহিরে ওকে যখন নিয়ে যেতাম অফিস করে, আমার 26টি জামার একটা ড্রেসও আমার ভালো রাখে নাই। প্রত্যেকটা ড্রেস আমার ছেলে টেনে ছিঁড়েছে। মানে ও যখনই আমি নতুন ড্রেস এবং চশমা পরতাম, ও মনে করতো আমি অফিসে যাব, ও এই জিনিসটা নিতে পারতো না। ওর ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, যেটা পরে বুঝছি যে না, ও কেনই এমন করে। ড্রেস পরলেই ও ড্রেসটা ছিঁড়ে দেয়, চশমা পরলে 1 মাসে 6টা চশমা ভেঙেছিল। পরে ওকে এটা বুঝাতে সক্ষম হয়েছি, 2 বছর লেগেছে, যে না মা তোকে ছেড়ে আর কারো কাছে তোকে দিয়ে যাবে না, কোনো দিন না, এবং মা সারাক্ষণ তোর সাথে থাকবে, এতে যা হয় হোক। এতে যদি আমাকে একাও থাকতে হয় তাও আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি তোকে কারো কাছে দিব না। এই যে এখন যখন ঢাকা থেকে বিভিন্ন মিটিং থাকে, আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন মিটিংয়ে যেতে হয়, আমি কিন্তু যেতে পারি না। আমি বাধ্য হয়ে করি কি, হয় আমার ছেলেকে ওর বাবার অফিসে পাঠাই, অথবা বাড়ি থেকে আমার মাকে আনাই, অথবা আমি আমার সাথে আমার ছেলেকে ঢাকাতে নিয়ে যাই। বা আমার মানে অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে ফিরে আসতে হয় যে না, আমার বুক কাঁপে, আমি আমার ছেলেকে কারো কাছে দিয়ে আর ভরসা পাই না। মানুষের উপরে আস্থা বিশ্বাস আমার নষ্ট হয়ে গেছে। ফুলের মতো ফুটফুটে একটা সন্তান আমি জন্ম দিয়েছিলাম। আমার সন্তানকে দেখার জন্য এই বিল্ডিংয়ে সবাই আসতো এবং বলতো আপনার ছেলেকে দেখতে আসছি, আল্লাহ যেন এমন একটা সুন্দর ছেলে আমাকে দেয়। মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক সুন্দর ছিল। কিন্তু এই যে মানুষের দায়িত্বকে মানুষ করতে গিয়ে ছেলেটাকে একদম, কি বলে এটাকে, মরার পথ থেকে আমার ছেলে ফিরে এসেছে। সোজা কথায় আমি আমার ছেলেকে আর জীবন্ত পেতাম না। নিশ্চয়ই আমি আমার জীবনে ভালো কোনো কাজ করেছিলাম, তাই আল্লাহ পাক আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন এবং আমার বরকে আমার জীবনে উপহার দিয়েছেন। তো এগুলো হচ্ছে আমার খুব কষ্টের কথা। আমি এই কথাগুলো যখন মনে করি, অগাস্ট মাস যখন আসে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। এবং যে মানুষগুলোর দ্বারা আমার বাচ্চাটা কষ্ট পেয়েছে, সেই মানুষগুলোকে আসলে আমি কোনোদিন মাফ করতে পারবো কি না জানি না। অনেক অবহেলা, কারণ সবার জন্য, সবার ভালোর জন্য এত খরচ করেছি, এত কিছু করেছি যেন আমার বাচ্চাটা ভালো থাকে। শুধু এক সন্তানকে মানুষ করানোর জন্য আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকার উপরে আমার বাসায় খরচ হতো। তারপরেও আমার সন্তান অবহেলার শিকার হয়েছিল। তো একজন মা ছাড়া পৃথিবীতে একটা বাচ্চার জন্য আপন কেউ নাই। একজন মা যেভাবে টেক কেয়ার করতে পারে বাচ্চাটাকে, পৃথিবীতে আর কেউ সেভাবে করতে পারে না। তো একটু দেরিতে হইলেও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন নিজের কাছে খুব অপরাধী লাগে, নিজেকে খুব গিল্টি ফিল করি যে 3টা বছর ছেলেকে রেখে অফিস করেছি, ওর কাছে রেখে। এটা আমার বাচ্চার সাথে খুব অন্যায় করেছি। আমার বাচ্চা হয়তো পড়ে গিয়েছে, হারে কতবারই না আমাকে মা বলে ডেকেছে, বা ও ফিল করেছে ওর মা থাকুক। অসুস্থ হয়েছে, নিশ্চয়ই ও ফিল করেছে ওর মা থাকুক। এখন কিন্তু আমার ছেলেটা একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়ে না। অর্থাৎ আমি যদি বাথরুমেও যাই, ওকে বলে যেতে হয় মা ওয়াশরুমে যাচ্ছে। শুধু তাই না, রাতেও ঘুমের মধ্যেও যদি আমাকে ওয়াশরুমে যেতে হয়, ওকে বলতে হয় মা ওয়াশরুমে যাচ্ছে। ও খুঁজেই উঠে আমাকে খোঁজে, ও বিছানা থেকেই আগে আমাকে খোঁজে। যদি আমাকে না পাই, গুট করে পুরো ডাইনিং, বাথরুম, প্লেইং রুম, সব রুমে আমাকে খুঁজতে বের হয়। তো ওর মধ্যে সেই আতঙ্কটা আজও রয়েছে। আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা সুস্থ।
আমার ছেলেটার জন্য আমি একটা সাদগা করেছিলাম, একটা খাসি কেটে সিন্নি করে গরিব অসহায় মানুষদেরকে খাইয়েছিলাম এবং আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। ওর সাথে কী হয়েছে আমি জানি না, কিন্তু ওকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। পরবর্তীতে 4+ এসেও কথা শিখলো এবং 3+ যখন ও পুরো ইংরেজিতে কথা বলতো, 4+ এসে কথা শিখলো এবং আমার কলিজার টুকরাকে আল্লাহ আমার কাছে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দিল। ওকে সুস্থ করতে গিয়ে পরবর্তীতে বাচ্চা নিয়ে সিদ্ধান্তই নিতে পারি নাই, মাথাতেই আসে নাই যে আর একটা বাচ্চা নিতে হবে। একটা ছেলে থাকলে ও লনলি ফিল করবে, কারণ ওকে সুস্থ করতে করতে বেলা গড়িয়ে গেছে। এখন আর ইচ্ছেই করে না যে আর একটা বাচ্চা নেই বা ওর একটা সঙ্গী আসুক। অনেক কথা বললাম আপনাদের সাথে, আজকে আর না, পরবর্তী ব্লগে শেয়ার করব যে আমার বাচ্চাটার সাথে আসলে কী হয়েছিল। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।